রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস গোরা খণ্ড 11। সেদিন তর্কে গোরাকে আপাদস্থ করিয়া সুচরিতার সম্মুখে নিজের জয় পতাকা তুলিয়া ধরিবার জন্য হারানের বিশেষ ইচ্ছা ছিল। গোড়ায় সুচরিতাও তাহার আশা করিয়াছিল, কিন্তু দৈবক্রমে ঠিক তার বিপরীত ঘটিল। ধর্মবিশ্বাস ও সামাজিক মতে সুচরিতার সঙ্গে গোরার মিল ছিল না, কিন্তু স্বদেশের প্রতি মমত্ব, স্বজাতির জন্য বেদনা তাহার পক্ষে স্বাভাবিক ছিল। যদিচ দেশের ব্যাপার লইয়া সে সর্বদা আলোচনা করে নাই, কিন্তু সেদিন স্বজাতির নিন্দায় গোরা যখন আকস্মাৎ বজ্রনাদ করিয়া উঠিল, তখন সুচরিতার সমস্ত মনের মধ্যে তাহার অনুকূল প্রতিদ্বন্দ্বী বাজিয়া উঠিয়াছিল। এমন বলের সঙ্গে, এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে দেশের সম্বন্ধে কেহ তাহার সম্মুখে কথা বলে নাই। সাধারণত আমাদের দেশের লোকেরা স্বজাতীয় স্বদেশের আলোচনায় কিছু না কিছু মুরব্বিয়ানা ফলাইয়া থাকে, তাহাকে গভীরভাবে সত্যভাবে বিশ্বাস করে না। এই জন্য মুখে কবিত্ব করিবার বেলায় দেশের সম্বন্ধে যাই বলুক, দেশের প্রতি তাহাদের ভরসা নাই। কিন্তু গোরা তাহার স্বদেশের সমস্ত দুঃখ দুর্গতি দুর্বলতা ভেদ করিয়াও একটা মহৎ সত্তাপদার্থকে প্রত্যক্ষবৎ দেখিতে পাইত। সেই জন্য দেশের দারিদ্র্যকে কিছুমাত্র অস্বীকার না করিয়াও সে দেশের প্রতি এমন একটি বলিষ্ঠ শ্রদ্ধা স্থাপন করিয়াছিল। দেশের অন্তর্নিহিত শক্তির প্রতি এমন তাহার অবচলিত বিশ্বাস ছিল যে, তাহার কাছে আসিলে, তাহার দ্বিধাবিহীন দেশভক্তির বাণী শুনিলে সংশয়কে হার মানিতে হইত। গোরার এই অক্ষুণ্ণ ভক্তির সম্মুখে হারানের অবজ্ঞাপূর্ণ তর্ক সুচরিতাকে প্রতি মুহূর্তে যেন অপমানের মতো বাজিতেছিল। সে মাঝে মাঝে সংকোচ বিসর্জন দিয়া উচ্ছ্বসিত হৃদয়ে প্রতিবাদ না করিয়া থাকিতে পারে নাই। তাহার পরে হারান যখন গোরা ও বিনয়ের অসাক্ষাতে ক্ষুদ্র ঈর্ষাবশত তাহাদের প্রতি অভদ্রতার অপবাদ আরোপ করিলেন, তখনও এই অন্যায় ক্ষুদ্রতার বিরুদ্ধে সুচরিতাকে গোরাদের পক্ষে দাঁড়াইতে হইল। অথচ গোরার বিরুদ্ধে সুচরিতার মনের বিদ্রোহ একেবারেই যে শান্ত হইয়াছে তাহাও নয়। গোরার এক প্রকার গায়ে পড়া উদ্বুদ্ধ হিন্দুয়ানি তাহাকে এখনও মনে মনে আঘাত করিতেছিল। সে এরকম করিয়া বুঝিতে পারিতেছিল, এই হিন্দুয়ানির মধ্যে একটা প্রতিকূলতার ভাব আছে। ইহা সহজ প্রশান্ত নহে, ইহা নিজের ভক্তি বিশ্বাসের মধ্যে পর্যাপ্ত নহে, ইহা অন্যকে আঘাত করিবার জন্য সর্বদাই উগ্রভাবে উদ্যত। সেদিন সন্ধ্যায় সকল কথায় সকল কাজে আহার করিবার কালে লীলাকে গল্প বলিবার সময় ক্রমাগতই সুচরিতার মনের তলদেশে একটা কিসের বেদনা কেবলই পীড়া দিতে লাগিল। তাহা কোনো মতেই সে দূর করিতে পারিল না। কাঁটা কোথায় আছে তাহা জানিতে পারিলে তবে কাঁটা তুলিয়া ফেলিতে পারা যায়। মনের কাঁটাটি খুঁজিয়া বাহির করিবার জন্য সেদিন রাত্রে সুচরিতা সেই গাড়ি বারান্দার ছাদে একলা বসিয়া রহিল। রাত্রি স্নিগ্ধ অন্ধকার দিয়ে সে নিজের মনের অকারণ তাপ যেন মুছিয়া ফেলিবার চেষ্টা করিল, কিন্তু কোনো ফল হইল না। তাহার বুকে অনিদৃশ্য বোঝাটার জন্য তাহার কাঁদিতে ইচ্ছা করিল, কিন্তু কান্না আসিল না। একজন অপরিচিত যুবা কপালে তিলক কাটিয়া আসিয়াছে, অথবা তাহাকে তর্কে পরাস্ত করিয়া তাহার অহংকার নত করা গেল না। এই জন্যই সুচরিতা এতক্ষণ ধরিয়া পীড়া বোধ করিতেছে। ইহার অপেক্ষা অদ্ভুত হাস্যকর কিছুই হইতে পারে না। এই কারণটাকে সম্পূর্ণ অসম্ভব বলিয়া মন হইতে সে বিদায় করিয়া দিল। তখন আসল কারণটা মনে পড়িল, এবং মনে পড়িয়া তাহার ভারী লজ্জাবোধ হইল। আজ ৩-৪ ঘণ্টা সুচরিতার সেই যুবকের সম্মুখেই বসিয়াছিল, এবং মাঝে মাঝে তাহার পক্ষ অবলম্বন করিয়া তর্কও যোগ দিয়েছে, অথচ সে তাহাকে একেবারে যেন লক্ষ্যমাত্রই করে নাই। যাইবার সময়ও তাহাকে সে যেন চোখে দেখিতেই পাইল না। এই পরিপূর্ণ অপেক্ষাই সে সুচরিতাকে গভীরভাবে বিধিয়াছে, তাহাতে কোনো সন্দেহ নাই। বাহিরের মেয়েদের সঙ্গে মেলামেশার অভ্যাসটা থাকিলে যে একটা সংকোচ জন্মে, বিনয়ের ব্যাপারে যে একটি সংকোচের পরিচয় পাওয়া যায়, এই সংকোচের মধ্যে একটা সলজ্জ নম্রতা আছে। গোরার আচরণে তাহার চিহ্নমাত্র ছিল না। তাহার সেই কঠোর এবং প্রবল ঔদাসীন্য সহ্য করা বা তাহাকে অবজ্ঞা করিয়া উড়িয়ে দেওয়া সুচরিতার পক্ষে আজ কেন এমন অসম্ভব হয়ে উঠিল। এত বড় অপেক্ষার সম্মুখেও সে যে আত্মসংবরণ না করিয়া তর্কে যোগ দিয়েছিল, নিজের এই প্রগল্ভতায় সে যেন মরিয়া যাইতেছিল। হারানের অন্যায় তর্কে একবার যখন সুচরিতা অত্যন্ত উত্তেজিত হয়ে উঠিয়াছিল, তখন গোরা তাহার মুখের দিকে চাইয়াছিল।
সে চাহনিতে সংকোচের লেশমাত্র ছিল না, কিন্তু সে চাহনির ভিতর কী ছিল তাহাও বোঝা শক্ত। তখন কি সে মনে মনে বলিতেছিল, এই মেয়েটি কি নির্লজ্জ, অথবা ইহার অহংকার তো কম নয়। পুরুষ মানুষের তর্কে এই অনাহিত যোগ দিতে আসে, তাহাই যদি সে মনে করিয়া থাকে, তাহাতে কে আসে যায়? কিছুই আসে যায় না। তবু সুচরিতা অত্যন্ত পীড়াবোধ করিতে লাগিল। এই সমস্তই ভুলিয়া যাইতে, মুছিয়া ফেলিতে সে একান্ত চেষ্টা করিল, কিন্তু কোনো মতেই পারিল না। গোরার উপর তাহার রাগ হইতে লাগিল। গোরাকে সে কুসংস্কারচ্ছন্ন উদ্ধত যুবক বলিয়া সমস্ত মনের সঙ্গে অবজ্ঞা করিতে চাহিল, কিন্তু তবু সেই বিপুলকায় বজ্রকণ্ঠ পুরুষের সেই নিঃসংকোচ দৃষ্টির স্মৃতির সম্মুখে সুচরিতা মনে মনে অত্যন্ত ছোট হইয়া গেল। কোনো মতেই সে নিজের গৌরব খাড়া করিয়া রাখিতে পারিল না। সকলের বিশেষ লক্ষ্যগোচর হওয়া, আদর পাওয়া সুচরিতার অভ্যস্ত হইয়া গিয়েছিল। সে যে মনে মনে এই আদর চাহিত তাহা নয়, কিন্তু আজ গোরার নিকট হইতে উপেক্ষা কেন তাহার কাছে এত অসহ্য হইল। অনেক ভাবিয়া সুচরিতা শেষকালে স্থির করিল যে গোরাকে সে বিশেষ করিয়া হার মানাইতে ইচ্ছে করিয়াছিল বলিয়াই তাহার অবিচল অনবাধন এত করিয়া হৃদয়ে আঘাত করিতেছে। এমন করিয়া নিজের মনখানা লইয়া টানাছাড়া করিতে করিতে রাত্রি বাড়িয়া যাইতে লাগিল। বাতি নিবাইয়া দিয়া বাড়ির সকলেই ঘুমাইতে গিয়েছে। সদর দরজা বন্ধ হইবার শব্দ হইল। বোঝা গেল বেহারা রান্না খাওয়া সারিয়া এইবার শুইতে যাইবার উপক্রম করিতেছে। এমন সময় ললিতা তাহার রাত্রির কাপড় পরিয়া ছাদে আসিল। সুচরিতাকে কিছুই না বলিয়া তার পাশ দিয়ে গিয়া ছাদের এক কোণে রেলিং ধরিয়া দাঁড়াইল। সুচরিতা মনে মনে একটু হাসিল, বুঝিল ললিতা তাহার প্রতি অভিমান করিয়াছে। আজ যে তাহার ললিতার সঙ্গে শুইবার কথা ছিল তাহা সে একেবারে ভুলিয়া গিয়েছিল। কিন্তু ভুলিয়া গেছি বলিলে ললিতার কাছে অপরাধ খালন হয় না, কারণ ভুলিতে পারাটাই সকলের চেয়ে গুরুতর অপরাধ। সে যে যথাসময়ের প্রতিশ্রুতি মনে করিয়া দিবে তেমন মেয়ে নয়। এতক্ষণে সে শক্ত হইয়া বিছানায় পড়িয়াছিল। যতই সময় যাইতেছিল ততই তাহার অভিমান তীব্র হইয়া উঠিতেছিল। অবশেষে যখন নিতান্তই অসহ্য হইয়া উঠিল, তখন সে বিছানা ছাড়িয়া কেবল নীরবে জানাইতে আসিল যে আমি এখনো জাগিয়া আছি। সুচরিতা চৌকি ছাড়িয়া ধীরে ধীরে ললিতার কাছে আসিয়া তাহার গলা জড়াইয়া ধরিল, কহিল, ললিতা লক্ষ্মী ভাই, রাগ করো না ভাই। ললিতা সুচরিতার হাত ছাড়াইয়া লইয়া কহিল, না, রাগ কেন করব, তুমি বসো না। সুচরিতা তাহার হাত টানিয়া লইয়া কহিল, চলো ভাই, শুতে যাই। ললিতা কোনো উত্তর না করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রইল। অবশেষে সুচরিতা তাহাকে জোর করিয়া টানিয়া শেষবার ঘরে লইয়া গেল। ললিতা রুদ্ধ কণ্ঠে কহিল, কেন তুমি এত দেরি করলে? জানো 11টা বেজেছে। আমি সমস্ত ঘড়ি শুনেছি। এখনই তো তুমি ঘুমিয়ে পড়বে। সুচরিতা ললিতাকে বুকের কাছে টানিয়া লইয়া কহিল, আজ আমার অন্যায় হয়ে গেছে ভাই। যেমনি অপরাধ স্বীকার করা। ললিতার আর রাগ রহিল না, একেবারে নরম হইয়া কহিল, এতক্ষণ একলা বসে কার কথা ভাবছিলে দিদি? পানুবাবুর কথা? তাহাকে তর্জনী দিয়া আঘাত করিয়া সুচরিতা কহিল, ধুর, পানুবাবুকে ললিতা সহিতে পারিত না। এমনকি তাহার অন্য বোনের মতো তাহাকে লইয়া সুচরিতাকে ঠাট্টা করাও তাহার পক্ষে অসাধ্য ছিল। পানুবাবু সুচরিতাকে বিবাহ করিতে ইচ্ছে করিয়াছেন, এ কথা মনে করিলে তাহার রাগ হইত। একটুখানি চুপ করিয়া ললিতা কথা তুলিল, আচ্ছা দিদি, বিনয়বাবু লোকটি কিন্তু বেশ না? সুচরিতার মনের ভাবটা যাচাই করিবার উদ্দেশ্যে যে এই প্রশ্নের মধ্যে ছিল না তাহা বলিতে পারি না। সুচরিতা কহিল, হ্যাঁ, বিনয়বাবু লোকটি ভালো বই কি, বেশ ভালো মানুষ। ললিতা যে সুরে আশা করেছিল তাহা তো সম্পূর্ণ বাজিল না। তখন সে আবার কহিল, কিন্তু যাই বলো দিদি, আমার গৌরমোহনবাবুকে একেবারেই ভালো লাগেনি। কীরকম কটা কটা রং, কাঠখোট্টা চেহারা, পৃথিবীর কাউকে যেন গ্রাহ্যই করে না। তোমার কীরকম লাগলো? সুচরিতা কহিল, বড় বেশি রকম হিঁদুয়ানি। ললিতা কহিল, না না, আমাদের মেসমশাই তো খুবই হিঁদুয়ানি, কিন্তু সে আর এক রকমের, এ যেন ঠিক বলতে পারি নে কীরকম। সুচরিতা হাসিয়া কহিল, কীরকম বটে বলিয়া গোরার সেই উচ্চ শুভ্র ললাটে তিলক কাটা মূর্তি মনে আনিয়া সুচরিতা রাগ করিল। রাগ করিবার কারণ এই যে ওই তিলকের দ্বারা গোরা কপালে বড় বড় অক্ষরে লিখিয়া রাখিয়াছিল যে তোমাদের হইতে আমি পৃথক। সেই পার্থক্যের প্রচণ্ড অভিমানকে সুচরিতা যদি ধূলিসাৎ করিয়া দিতে পারিত, তবেই তাহার গায়ে জ্বালা মিটত। আলোচনা বন্ধ হইল। ক্রমে দুজনের ঘুমাইয়া পড়িল। রাত্রি যখন 2টা,
সুচরিতা জাগিয়া দেখিল বাহিরে ঝমঝম করিয়া বৃষ্টি হইতেছে। মাঝে মাঝে তাহাদের মশারির আবরণ ভেদ করিয়া বিদ্যুতের আলো চমকে উঠিতেছে। ঘরের কোণে যে প্রদীপ ছিল সেটা নিভিয়া গেছে। সেই রাত্রি নিস্তব্ধতায় অন্ধকারে অবিশ্রামে বৃষ্টির শব্দে সুচরিতার মনের মধ্যে একটা বেদনা বোধ হইতে লাগিল। সে এপাশ ওপাশ করিয়া ঘুমাইবার জন্য অনেক চেষ্টা করিল। পাশে ললিতাকে গভীর সুপ্তিতে মগ্ন দেখিয়া তাহার ঈর্ষা জন্মিল, কিন্তু কিছুতেই ঘুম আসিল না। বিরক্ত হইয়া সে বিছানায় ছাড়িয়া বাহির হইয়া আসিল। খোলা দরজার কাছে দাঁড়াইয়া সম্মুখের ছাতের দিকে চাহিয়া মাঝে মাঝে বাতাসের বেগে গায়ে বৃষ্টির ছাট লাগিতে লাগিল। ঘুরিয়া ফিরিয়া আজ সন্ধ্যাবেলাকার সমস্ত ব্যাপারে তন্ন তন্ন করিয়া তাহার মনে উদয় হইল। সেই সূর্যাস্তরঞ্জিত গাড়ি বারান্দার উপর গোরার উদ্দীপ্ত মুখ স্পষ্ট ছবির মতো তাহার স্মৃতিতে জাগিয়া উঠিল, এবং তখন তর্কের যে সমস্ত কথা কানে শুনিয়া ভুলিয়া গিয়েছিল সে সমস্ত গোরার গভীর প্রবল কণ্ঠস্বরে জড়িত হইয়া আগাগোড়া তাহার মনে পড়িল। কানে বাজিতে লাগিল, আপনারা যাদের অশিক্ষিত বলেন আমি তাহাদের দলে, আপনারা যাকে কুসংস্কার বলেন আমার সংস্কার তাই। যতক্ষণ না আপনি দেশকে ভালোবাসবেন এবং দেশের লোকের সঙ্গে এক জায়গায় এসে দাঁড়াতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে দেশের নিন্দা আমি এক বর্ণ সহ্য করতে পারব না। এ কথার উত্তরে পানুবাবু কহিলেন, এমন করলে দেশের সংশোধন হবে কি করে? গোরা গর্জে উঠে কহিল, সংশোধন? সংশোধন ঢের পরের কথা। সংশোধনের চেয়েও বড় কথা ভালোবাসা, শ্রদ্ধা। আগে আমরা এক হব, তাহলে সংশোধনের ভিতর থেকে আপনিই হবে। আপনারা যে পৃথক হয়ে দেশকে খণ্ড খণ্ড করতে চান, আপনারা বলেন দেশে কুসংস্কার আছে, অতএব আমরা সুসংস্কারী দল আলাদা হয়ে থাকব। আমি এই কথা বলি, আমি কারো চেয়ে শ্রেষ্ঠ হয়ে কারো থেকে পৃথক হব না। এই আমার সকলের চেয়ে বড় আকাঙ্ক্ষা। তারপর এক হলে কোন সংস্কার থাকবে, কোন সংস্কার যাবে, তা আমাদের দেশেই জানে, এবং দেশের যিনি বিধাতা তিনিই জানেন। পানুবাবু কহিলেন, এমন সকল প্রথা ও সংস্কার আছে যা দেশকে এক হতে দিচ্ছে না। গোরা কহিল, যদি এই কথা মনে করেন যে আগে সেই সমস্ত প্রথা ও সংস্কারকে একে একে উৎপাটিত করে ফেলবেন, তারপরে দেশ এক হবে, তবে সমুদ্রকে ছেঁচে ফেলে সমুদ্র পার হবার চেষ্টা করা হবে। অবজ্ঞা ও অহংকার দূর করে নম্র হয়ে ভালোবেসে নিজেকে অন্তরের সঙ্গে সকলের করুন। সেই ভালোবাসার কাছে সহস্র ত্রুটি ও অসম্পূর্ণতা সহজেই হার মানবে। সকল দেশের সকল সমাজেই ত্রুটি ও অপূর্ণতা আছে, কিন্তু দেশের লোক স্বজাতির প্রতি ভালোবাসার টানে যতক্ষণ এক থাকে ততক্ষণ পর্যন্ত তার বিষ কাটিয়ে চলতে পারে। পচবার কারণ হওয়ার মধ্যেই আছে, কিন্তু বেঁচে থাকলে সেটা কাটিয়ে চলি, মরে গেলেই পচে উঠি। আমি আপনাকে বলছি, সংশোধন করতে যদি আসেন তো আমরা সহ্য করব না, তা আপনারাই হন বা মিশনারি হন। পানুবাবু কহিলেন, কেন করবেন না? গোরা কহিল, করব না, তার কারণ আছে। বাপ মায়ের সংশোধন সহ্য করা যায়, কিন্তু পাহারাওয়ালারা শোধনের চেয়ে অপমান অনেক বেশি। সেই সংশোধন সহ্য করতে হলে মনুষ্যত্ব নষ্ট হয়। আগে আত্মীয় হবেন, তারপর সংশোধন হবেন, নইলে আপনার মুখের ভালো কথাও আমাদের অনিষ্ট হবে। এমন করিয়া একটি একটি সমস্ত কথা আগাগোড়া সুচরিতার মনে উঠিতে লাগিল, এবং একই সঙ্গে মনের মধ্যে একটা অনির্দৃশ্য বেদনাও কেবলই পীড়া দিতে থাকিল। শান্ত হইয়া সুচরিতা বিছানায় ফিরে আসিল এবং চোখের উপর করতাল চাপিয়ে সমস্ত ভাবনাকে ঠেলিয়া ঘুমাইবার চেষ্টা করিল, কিন্তু তাহার মুখ ও কান ঝাঁঝা করিতে লাগিল, এবং এই সমস্ত আলোচনা ভাঙিয়া চুরিয়া তাহার মনের মধ্যে কেবলই আনাগোনা করিতে লাগিল। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করে দেখবেন, আর পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।